এই যে ম্যাডাম এইখানে দাঁড়িয়ে আছেন কেন? কোথাও যাবেন নাকি? গেলে আমার বাইকের পিছনে উঠতে পারেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসব আপনার গন্তব্যে। নীলা পিছনে ফিরতে দেখতে পেল একটা ছেলে দাঁড়িয়ে আছে। প্রথমে কিছু বলল না, আবারও সামনের দিকে ফিরে তাকালো। এটা দেখে নীরব আবারও বলতে লাগলো, কি ম্যাডাম, আমাকে পছন্দ হয় নাই নাকি? আরে একবার উঠেই দেখেন না, আপনাকে সব জায়গায় পৌঁছে দিতে পারবো আমি। আপনি তো দেখতে পুরাই কিউটের ডিব্বা, আপনাকে নিয়ে ঘোরাঘুরি করলে তো উফ, খুব ভালো হবে। শেষে কথাটা শুনিয়ে নীলা নীরবের কাছে এসে ঠাস করে নীরবের গালে চড় মেরে দিল। এইদিকে নীরব কি বলবে বুঝে উঠতে পারতেছে না। চড় মারার পর নীলা নীরবকে বাইকের উপর থেকে টানতে টানতে নিচে নামালো আর বলতে লাগলো, তুই চিনিস আমাকে? আমি কে আর আমার আসল পরিচয় কি? চিনলে কি আর আপনাকে বলতাম? আমার পিছনে এসে বসেন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। এতটুকু সামান্য কথার কারণে আপনি আমাকে এইভাবে টেনে হিঁচড়ে আমার বাইকের উপর থেকে নামালেন। এটা কিন্তু একদম ঠিক করলেন না। আর আমি কে এটাও মনে হয় আপনি জানেন না। তুই কে এটা আমার জানার দরকার নাই। আজকে আমি তোকে পাইছি। চল, অফিসে জয়েন করার আগেই তোকে কারাগারে বন্দি করে আসি, এরপরে আমি বাসায় যাব। দেখেন, আমি কিন্তু এই এলাকার নেতা, আমাকে জেলের ভিতরে ঢোকালে কিন্তু আপনার চাকরি থাকবে না। আপনাকে ভালোই ভালোই বলতেছি, আপনি আমাকে ছেড়ে দেন, না হলে আপনাকে অনেক পস্তাতে হবে। আমাকে পস্তাতে হবে না, আগে তুই নিজেকে নিজে ঠিক কর, এরপরে না হয় আমার কথা নিয়ে চিন্তা ভাবনা করিস। এই বলে নীলা নীরবকে ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো বাস কাউন্টারের একটু সামনে। একটা রিকশায় উঠে থানার দিকে যেতে লাগলো। এদিকে নীরব আবারও বলতে লাগলো, আমি একটা ফোন দিলে কিন্তু এখানে হাজার হাজার লোক চলে আসবে, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। তার আগে বলতেছি আমাকে ছেড়ে দেন, না হলে কিন্তু। এই বেটা চুপ করবি নাকি তোর মুখ এখন কষ্টেপ দিয়ে পেঁচিয়ে রাখবো? তুই কিন্তু এখন অনেক লাফালাফি করতেছিস। তোর নেতাগিরি আমি কিন্তু বের করে দিব। এই এলাকায় নতুন জয়েন করেছি, তাই বলে ভাবিস না তোকে সম্মান দিয়ে চলবো। তুই প্রথম দিন যে সম্মানটা দিয়েছিস আমাকে। নীলা আরও কিছু কথা বলতে রিকশায় চলে আসলো থানায়। এইদিকে নীলা রিকশা থেকে নেমে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি গাড়িটা নিয়ে এখানে 10টা মিনিট দাঁড়ান। আপনার এই 10 মিনিটের জন্য আমি আপনাকে 100 টাকা দেব। আমি ভেতর থেকে আসতেছি। এই বলে নীলা নীরবকে টানতে টানতে নিয়ে চলে আসলো জেলের ভিতর। নীরব একদম চুপচাপ চলে আসলো নীলার সাথে। এইদিকে নীলা থানার ভিতরে প্রবেশ করতেই কয়েকজন অফিসার উঠে নীলাকে সালাম দিল। নীলা সালামের উত্তর নিয়ে বলতে লাগলো, এই যে, আপনাকে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এটা হচ্ছে পাতি নেতা। ওরে জেলের ভেতরে ভরে রাখেন। কিন্তু ম্যাডাম, ওরে জেলের ভিতরে ভরে রাখলে তো আমরা 1 ঘন্টাও রাখতে পারবো না, কারণ সে একজন খুব ভালো নেতা। তার কথা যদি কেউ জানতে পারে তাহলে থানায় লোক এসে ভিড় করবে। কে এসে ভিড় করে এটা আমি দেখব। আপনারা তাকে ধরে রাখবেন, এটাই আমার শেষ কথা। 1 ঘন্টার জন্য আমি বাসায় যেতেছি, ড্রেস চেঞ্জ করে এরপরে আসব। এই 1 ঘন্টা যদি আপনারা না রাখতে পারেন তাহলে আপনাদের সবার চাকরি আমি খেয়ে ফেলবো। আর উপর মহলে বলবো যে আপনারা জেলের ভেতর থেকে খারাপ কয়েদিদের বের করে দেন। তখন আপনাদের জেল হবে মিনিমাম 10 বছর। এই বলে নীলা ওইখান থেকে চলে আসলো বাইরে। রিকশা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে একজন পুলিশ অফিসার এসে নীরবকে বলতে লাগলো, নীরব ভাই, আপনি এটা কি করলেন? আর ম্যাডামের সাথে এমন কি করেছেন ম্যাডাম আপনাকে থানায় নিয়ে আসতে বাধ্য হয়েছে? আরে আমি তো শুধু বলেছিলাম ম্যাডামকে চলেন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। আমার বাইকে করে যেহেতু রিক্সা পাচ্ছেন না, এতটুকু বলতে না বলতেই ম্যাডাম আমাকে এখানে নিয়ে এসেছে। দাঁড়াও, আমি আমার লোকদেরকে কল দিতেছি, তারা এখনই আসতেছে। এরপরে এই মেয়েকে মজা দেখাবে। স্যার, ভুলেও এই কাজ করবেন না। এই ম্যাডাম কিন্তু পরে তাদেরকেও জেলের ভিতরে ভরে রাখবে। এই ম্যাডামের বায়োডাটা আমরা দেখেছি। ম্যাডাম সব কিছুতেই সিরিয়াস, যা ইচ্ছা তাই করে, কেউ তাকে আটকা রাখতে পারে না। কেউ তাকে আটকে রাখতে পারে না মানে? অবশ্যই আটকে রাখতে পারবে, এবং আমি আটকে রাখবো। আপনারা শুধু দেখতে থাকেন এই ম্যাডামের কি অবস্থা করি আমি। নীরব এইসব কথা বলতেছে আর ফোন টিপতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে থানায় প্রায় 200 জন এসে হাজির, সাথে উকিল নিয়ে এসেছে।
অন্যদিকে নীলা বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে পুলিশের পোশাক পরে চলে আসলো থানায়। এসে দেখে প্রায় অনেক লোক দাঁড়িয়ে আছে ভিতরে। প্রবেশ করতেই পুলিশ অফিসাররা নীলাকে সালাম দিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে নীলা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা কারা? আর আপনাদেরকে তো আগে কখনো এখানে দেখি নাই। ম্যাডাম, আমরা হচ্ছে নীরব ভাইয়ের লোক। আর আপনি নীরব ভাইকে জেলের ভিতরে ভরেছেন কেন? ওনাকে ছেড়ে দেন, না হলে কিন্তু আপনার ট্রান্সফার করাতে আমাদের 10 মিনিটও সময় লাগবে না। আমার ট্রান্সফার, তাও আবার আপনারা? যেখানে উপর মহল থেকে নিজে লিখিতভাবে আমাকে এখানে ট্রান্সফার করা হয়েছে, সেখানে আপনারা কে আমাকে অন্য জায়গাতে ট্রান্সফার করার? কখনোই করতে পারবেন না আমাকে। আর আপনারা বাইরে যান, না হলে কিন্তু আপনাদেরকেও জেলের ভেতরে ভরতে বাধ্য হব। দেখেন ম্যাডাম, এটা কিন্তু আপনি একদম ঠিক কাজ করতেছেন না। আর আমরা কিন্তু আমাদের সাথে উকিল নিয়ে এসেছি। আপনি কিন্তু আমাদেরকে কোনো কিছুই করতে পারবেন না। আমরা কিন্তু এখন আমাদের ভাইকে ছাড়িয়ে নিয়ে যাব। বাহ, বললেই হলো নাকি? আপনারা আপনাদের ভাইকে ছাড়িয়ে নিয়ে যাবেন? আমি যতক্ষণ ওনাকে ভালো না করতেছি ততক্ষণ উনি এখানেই থাকবে। এখন উকিল আসুক বা আদালত থেকে জজ সাহেব আসুক, আমি তাকে ছাড়বো না, মানে ছাড়বো না। আপনারা যাবেন নাকি আপনাদেরকেও ভেতরে ভরতে বাধ্য হব? ম্যাডাম, এই নেন, এখানে 1,00,000 টাকা আছে আর ভাইয়ের কাগজ আছে, তাকে ছেড়ে দিন। এই কে কোথায় আছো? তাড়াতাড়ি ছবি তুলো। ওরা যে আমাকে ঘুষ দিতেছে, সবার ছবি তুলে রাখো। যদি কেউ এসে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বলে, তখন এই ছবিগুলো দেখাবো। এই কথা শেষ হতে না হতে নীলা আরও কয়েকজন পুলিশ অফিসারের কয়েকটা ছবি তুলে রেখে দিল। এইদিকে উকিল ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে বের হয়ে গেছে। এটা দেখে নীরব মনে মনে বলতে লাগলো, এই কে আছিস রে, আমাকে এখান থেকে বের কর, না হলে তো এই মেয়েটা আমাকে মেরেই ফেলবে। ইফটিজিং করার ফল তো অবশ্যই পেতে হবে তোমাকে। তুমি আবার নেতা? যদি ভালো নেতা হতে তাহলে উকিল এখান থেকে পালিয়ে যাইতো না। তুমি ভালো নেতা না বলে তাই এরকম হয়েছে। আমি ভালো নাকি খারাপ এটা আপনি বাইরে গিয়ে জিজ্ঞেস করেন, তাহলেই জানতে পারবেন আমার ব্যাপারে। হয়েছে, আর নিজের ব্যাপারে গুণগান গাইতে হবে না। আপনি কত ভালো এটা আমি রাস্তায় টের পেয়ে গেছি। মেয়েদেরকে দেখলেই ইফটিজিং করতে মন চায়, তাই না? আজকে আপনার ইফটিজিং ভেঙে দেব। এই বলে নীলা হাতে একটা লাঠি নিয়ে চলে আসলো নীরবের কাছে। এদিকে নীরব ভয়ে ভয়ে দেওয়ালের দিকে এগিয়ে যাইতেছে। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হঠাৎ নীলা নীরবের সামনে চলে আসলো। নীরব পিছনে এগিয়ে যেতে পারল না, কারণ সে দেওয়ালের সাথে লেগে পড়েছে। এদিকে নীলা মুচকি একটা হাসি দিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই যদি নেতা হয়ে একজন পুলিশকে এভাবে ভয় পাস, তাহলে তোর নেতা হওয়ার যোগ্যতাতে তুই ফেল করেছিস। তুই কখনো নেতা হতে পারবি না, তাও আবার ভালো নেতা। ভালো নেতা হতে হলে আমার সাথে চলতে হবে। আমি যেভাবে বলি সেভাবে কাজ করতে হবে, তাহলে তুই ভালো নেতা হতে পারবি। একজন নেতা যদি একজন লেডি পুলিশের কথা মতো চলে, তাহলে সে নেতা হয়ে কি বালটা ছিঁড়বে? তার তো নেতা হওয়ার দরকারই নাই। তাহলে তুই এখন নেতা হয়েছিস কেন? নেতা হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তুই এক কাজ কর, তুই গিয়ে গরুর ঘাস কাট। আমার মনে হয় না এটাও তুই পারবি। তার চাইতে ভালো হবে তুই গিয়ে প্রতি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওয়াশরুম পরিষ্কার করার। এইটাতে অনেক টাকা লাভ আছে। নেতা হলে কোনো লাভ নেই, অযথা দৌড়াদৌড়ি করতে হয়। সেই যে বুদ্ধি দিয়েছি, এই বুদ্ধি নিয়ে কাজ কর। ওয়াক থু, আমি নেতাই ঠিক আছি, ওয়াশরুম আমার দ্বারা সম্ভব না। আপনার কথা শুনেই কেমন যেন বমি বমি ভাব আসতেছে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে বাসায় চলে যাই। আগামী 4-5 দিন এখানে থাক এবং আমার আদর যত্ন 3 বেলা ভালোভাবে পাবি। আশা করি 4-5 দিনের মধ্যে তুই একদম ঠিক হয়ে যাবি। তোর আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। আমার আর দরকার নেই কোনো কিছুর। আপনার মতো একজন পুলিশ যদি এই থানায় থাকে, তাহলে আমার মতো ছেলেরা নেতা কখনোই হতে পারবে না। আর নেতা হতে যোগ্যতা লাগে। আপনি নেতা হয়ে যান, আমি না হয় আপনার জায়গায় থেকে পুলিশ হব। তোর তো পুলিশ হওয়ার যোগ্যতা নেই। পুলিশ হতে গেলে সাহস লাগে, বুকের পাটা লাগে। কিন্তু তোর তো এটাও নেই। যদি থাকতো তাহলে তুই এই জায়গায় স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতি, আমাকে দেখে এক পা করে পিছিয়ে যাইতি না। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দেন। আমি আর কোনো দিন কোনো মেয়েকে ইফটিজিং করব না। শেষবারের মতো বলতেছি, আমাকে মাফ করে দেন। আমি আর আপনার সামনে কোনো দিন আসবো না। তোর মতো যদি বলদ থাকে তাহলে আমার সামনে অবশ্যই পড়তে হবে। আর তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না। তুই আমাকে ঘুষ দিয়ে নিজে এখান থেকে যাওয়ার চেষ্টা করেছিস, এটা তো বড় অপরাধ। তোর কেউ যদি এসে জিজ্ঞেস করে, তাহলে পিক আর কথাগুলোর রেকর্ড আমি শুনিয়ে দিব। আশা করি যাবজ্জীবন কারাদণ্ড হবে।
আর যদি এটা না করে তাহলে ডাইরেক্ট মৃত্যুদণ্ড দেওয়া হবে। নীলা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর চলে আসলো বাহিরে। সন্ধ্যা হয়ে এসেছে। নীলা অফিসারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার মাসুদ সাহেব, আপনাকে বলে যেতেছি, যদি এই লোকটা এখান থেকে চলে যায় তাহলে আপনাদের সবার চাকরি আমি খেয়ে ফেলবো। এই লোকটাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কেউ আসে তাহলে এই নেন আমার ফোন নাম্বার, আগে বলবেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। আর যত বড়ই উকিল আসুক না কেন, আমাকে ছাড়া আপনি এখান থেকে একটা লোকও বাইরে বের হতে দিবেন না। এখন আমি তাহলে বাসায় গেলাম। এই বলে নীলা ওইখান থেকে চলে আসলো বাসায়। অন্যদিকে নীরবের আব্বু খবরের কাগজ পড়তেছে আর নীরবের আম্মুকে উদ্দেশ্য করে বলতেছে, কি ব্যাপার নীরবের আম্মু? আজকে নীরবকে একবারও বাসায় দেখলাম না। সেই সকালবেলা বের হয়েছে, এখনো বাসায় আসে নাই নাকি? এখনো বাসায় আসে নাই। ছেলেটার জন্য চিন্তা হচ্ছে। আমার অনেক আবার কিছু হয়ে যায়নি তো। বারবার তাকে বারণ করেছিলাম রাজনীতি না করতে। তুমি জোর করে তাকে রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছো। আমার ছেলে যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছেড়ে দিব না, এই বলে দিলাম। তুমি এত চিন্তা করো না, নীরব একদম ঠিকঠাক আছে। আমি ফোন দিয়ে দেখতেছি সে কোথায় আছে। এত আজেরা প্যাচাল পাইরো না। গত 32 বছর ধরে আমি রাজনীতি করতেছি। আমি ভালো করে বুঝি কোন মানুষ কি চায়। আমি 32 বছর ধরে করতেছি, আমার ছেলেও সারা জীবন করে যাবে। কেউ তাকে কোনো কিছু করতে পারবে না। পুলিশ কেন, পুলিশের বাপও পারবে না। এই বলে নীরবের আব্বু কল দিল নীরবের নাম্বারে। কিন্তু নীরবের নাম্বার বন্ধ। কয়েকবার কল দিয়ে দেখলো তাও বন্ধ বলছে। এটা দেখে কিছুটা চিন্তিত হয়ে তারপরও হাল ছাড়ে নাই। ফোন দিল রানাকে। রানা হচ্ছে নীরবের বন্ধু এবং নীরবের সাথে সবসময় থাকে। রানার ফোনটা বেজে উঠতে পকেট থেকে ফোনটা বের করে দেখে নীরবের আব্বু কল দিয়েছে। এটা দেখে তার বন্ধুদের মুখের দিকে তাকাতেই তার বন্ধু বলে উঠল। রানা সম্মতি জানিয়ে কলটা রিসিভ করে কানে কাছে ধরতেই নীরবের আব্বু রানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রানা, নীরবের ফোন বন্ধ কেন? সে কোথায় আছে তোমরা কি জানো নাকি? আসলে আঙ্কেল, বিষয়টা হচ্ছে কি, নীরবকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমরা উকিল নিয়ে গিয়েছিলাম, কিন্তু যেই মেয়েটা এখানে নতুন ট্রান্সফার হয়ে এসেছে সে আমাদেরকে উল্টোপাল্টা হুমকি দিয়েছে। যদি আমরা নীরবকে ছাড়িয়ে আনার চেষ্টা করি তাহলে সে নাকি অনেক কিছু করবে। কার এত বড় সাহস হয়েছে আমার ছেলেকে জেলের ভেতরের এতক্ষণ আটকে রাখার? আমার নাম তোমরা তাকে বলো নাই? সে কি আমার ব্যাপারে কিছু জানে না? বলেছি, কিন্তু সে আমাদের কথায় কোনো দামই রাখে নাই। আপনি প্লিজ কিছু একটা করেন। নীরব যদি জেলের ভেতরে থাকে তাহলে তো আপনার মান সম্মান চলে যাবে। তা তো যাবেই। আচ্ছা আমি দেখতেছি, আর আমি নিজেই বের হচ্ছি। এখন আমার ছেলেকে আটকে রাখবে, যত টাকা লাগে আমি তাকে দিব। তারপরেও আমি আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবো। নীরবের আব্বু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর বের হয়ে পড়ল নীরবকে আনার উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট পর চলে আসলো থানায়। নীরবের আব্বুকে দেখে সবাই সালাম দিতে লাগলো। নীরবের আব্বু মামুনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার তামিম, তুমি জানো না আমার ছেলেকে কখনো জেলের ভেতরে আনা বারণ আছে? আমি গত 32 বছর ধরে রাজনীতি করতেছি। আমার ছেলেকে রাজনীতিতে নিয়ে এসেছি মাত্র 6 মাস হয়েছে। এই 6 মাসের মধ্যে আমার ছেলে কেন জেলে আসবে? তোমাদের সবার চাকরি আমি খেয়ে ফেলবো। স্যার, আমাদের চাকরি কি খাবেন? এখানে নতুন যে ম্যাডাম এসেছে, ওই ম্যাডাম তো ঘুষ নেওয়ার কোনো নামই নেয় না। এই 6 মাসের মধ্যে দেখেছেন আপনার ছেলে থানায় পা রাখতে জাস্ট আমাকে একটা ফোন করেছে আর আমি ছেড়ে দিয়েছি। কিন্তু এই ম্যাডাম ছাড়ার পাত্র না। আমাকে বলে গিয়েছে যদি আমি নীরবকে ছেড়ে দেই তাহলে সবার চাকরি খেয়ে ফেলবে এবং আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে। এই ম্যাডামকে উপর মহল থেকে পাঠানো হয়েছে। আপনি উপর মহলে একটু যোগাযোগ করেন, দেখেন ওরা কিছু করতে পারে কিনা। দাঁড়াও, আমি ক্যাপ্টেন রফিকের সাথে কথা বলতেছি। আমার ছেলেকে আটকে রাখবে এই মেয়ের তো সাহস কম না। আজকে এই মেয়ের একদিন আর আমার যতদিন লাগে। নীরবের আব্বু তার ফোনটা বের করে কল দিল ক্যাপ্টেন রফিককে। বেশ কিছুক্ষণ পর ক্যাপ্টেন রফিক কলটা রিসিভ করতে নীরবের আব্বু সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম রফিক স্যার, আমি নাহিদ আহমেদ রাজু বলছিলাম। এই জায়গার এমপি গত 32 বছর ধরে ছিলাম। এখন আমি আমার ছেলেকে রাজনীতিতে দাঁড় করিয়েছি। আপনার এক অফিসার আমার ছেলেকে অযথা জেলের ভেতরে আটকে রেখেছে। আপনি একটু ফোন দিয়ে বলেন তো আমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। অফিসারের নামটা একটু বলেন, আমি দেখে বলে দিতেছি।
আপনার মতো ভালো মানুষ আর একটাও দেখি নাই, সেখানে কিনা এই অফিসার আপনার ছেলেকে জেলের ভিতরে নিয়েছে। 10 মিনিটের মধ্যে আপনার ছেলে জেল থেকে বের হয়ে যাবে, আপনি ওয়েট করেন। অফিসারের নাম হচ্ছে নোসাইবা জাহান নীলা। ও আচ্ছা, নুসাইবাকে পাঠানো হয়েছে ওইখানে। তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে বাসায় চলে যেতে পারেন। সে যতক্ষণ না ছাড়তেছে ততক্ষণ আমি 1000বার বললেও ও সেখান ছাড়বে না। মানে আপনি এসব কি বলতেছেন? আপনি পুলিশের একজন ক্যাপ্টেন হয়ে কিনা এইসব বলতেছেন? এটা কিন্তু আপনার কাছে আশা করি নাই। আর সে কি এমন একজন সামান্য অফিসার মাত্র, তাই সেই রকম কাজ করতেছে, আর আপনি কিনা বলতেছেন এইরকম? দেখেন, তাকে আমরা 10 থেকে 12 জায়গায় ট্রান্সফার করেছি। সে যে 10 থেকে 12 জায়গায় গিয়েছে, ওই জায়গাগুলো এখন সন্ত্রাস এবং ইফটিজিং মুক্ত। আপনার এলাকায় অনেক রিপোর্ট পেয়েছি, তাই তাকে ওইখানে পাঠিয়েছি। এখন আমি যদি 1000বার বলি তাহলেও সে ছাড়বে না। তার ইচ্ছামতো চলতে হবে, না হলে সে আপনার ছেলেকে কি করবে সে নিজেও যা বলতে পারে না। আবার এমনও হতে পারে আপনার ছেলেকে সারা জীবন জেলের ভিতরে বন্দি করে রাখবে, তারপরেও কেউ কিছু বললেও সে ছাড়বে না। যত টাকা লাগে আমি দিব, তারপরেও আপনি আমার ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করেন। না ছাড়তে পারলে তাকে এখান থেকে ট্রান্সফার করে দেন। এটা তো আরও আগে করা যাবে না, কারণ চুক্তিবদ্ধভাবে 2 বছরের জন্য তাকে ওই জায়গায় পাঠানো হয়েছে। তাই 2 বছরের আগে কোনো অফিসারকে অন্য জায়গায় পাঠানো সম্ভব না। আচ্ছা, আপনি তাহলে ওই মেয়ের বাড়ির ঠিকানাটা দেন, আমি ওই মেয়ের বাড়িতে গিয়ে এরপরে কথাবার্তা বলতেছি। সে দেখি কী চায়। ক্যাপ্টেন রফিক নীলার বাড়ির ঠিকানা দিয়ে দিতে নীরবের আব্বু গাড়ি নিয়ে ওইখান থেকে রওনা দিল নীলাদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নীলাদের বাসায়। গাড়ি থেকে নেমে দরজার সামনে সে কলিং বেল দিতেই নীলার আম্মু এসে দরজা খুলে দিল। নীরবের আব্বুকে দেখে নীলার আম্মু বলতে লাগলো, কে আপনি আর এখানে কি চাই? আমি হচ্ছি এলাকার এমপি। আপনার মেয়ে নীলা কোথায়? সে আমার ছেলেকে অযথা জেলের ভেতরে বন্দি করে রেখেছে। আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই। ও আচ্ছা, আপনি ভিতরে এসে বসেন, আমি নীলাকে ডেকে দিতেছি। সে কিছুক্ষণ আগে অফিস থেকে বাসায় ফিরেছে তো হয়তো ক্লান্ত হয়ে তার রুমে শুয়ে আছে। আপনি এসে বসেন, আমি ডাক দিতেছি। নীরবের আব্বু সোফা এসে বসে পড়ল। এইদিকে নীলার আম্মু চলে আসলো নীলার রুমে। এসে দেখে নীলা বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। নীলা তার আম্মুকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, কি হয়েছে? তুমি উপরে এসেছো কেন? কোনো জরুরি দরকার নাকি? আমার দরকার না, তোর দরকার। এই এলাকার এমপি এসেছে তোর সাথে দেখা করার জন্য। তুই নাকি তার ছেলেকে জেলের ভিতর আটকে রেখেছিস, এটা নিয়ে কথা বলার জন্য। নিচে যা, গিয়ে কথা বলে আয়। নীলা তার আম্মুর কথা শুনে চলে আসলো নিচে। এসে দেখে নীরবের আব্বু বসে আছে। নীরবের আব্বুকে দেখে নীলা বলতে লাগলো, আপনি কি নীরবের আব্বু নাকি? একেবারে নীরবের চেহারার মতো লাগতেছে। হ্যাঁ, আমি তার আব্বু। তুমি নীরবকে কোন অপরাধে জেলের ভেতরে আটকে রেখেছো আমাকে কি একটু বলতে পারবে? আমি গত 32 বছর ধরে এই অত্র এলাকার এমপি। আজ পর্যন্ত আমি থানার আশেপাশে যাইনি। আজকে আমার ছেলের জন্য যেতে হয়েছে। আমার ছেলে কি অপরাধ করেছে একটু শুনি। আপনার ছেলে আমাকে ইফটিজিং করেছে এবং তাকে ছাড়িয়ে আনার জন্য উকিল নিয়ে গেছে। তা ঠিক আছে, কিন্তু তারা সবাই আমাকে টাকার লোভ দেখিয়ে আপনার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করেছিল। আমি আপনার ছেলেকে ছেড়ে দেইনি এবং উল্টো আরেকটা মামলায় জড়িত করেছি। এখন আমি যতদিন আপনার ছেলেকে না ছাড়বো ততদিন আপনার ছেলে সেখানেই থাকবে। চিন্তা করবেন না, 2 বেলা একটু ভালোভাবে আদর যত্ন করব আর 1 বেলা ভালোভাবে খাবার দিব। আপনি এখন বাসায় যেতে পারেন। এখানে এসে অনেক বড় ভুল কাজ করেছেন। এখানে কোনো কাজই হবে না। দেখো মা, সে আগে কখনো জেলের ভেতরে যায় নাই। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও। আর কোনোদিন আমার ছেলে কোনো খারাপ কাজ করবে না, এই বলে দিলাম। আপনি যাই বললেন না কেন, এখানে যদি 1 কোটি টাকাও রাখেন তারপরও আমি আপনার ছেলেকে ছাড়বো না। তবে আপনি 32 বছর ধরে এমপি হিসেবে ছিলেন। আপনি খুবই ভালো মানুষ, তাই এই এলাকার মানুষজন আপনাকে এমপি হিসেবে রেখেছে। কিন্তু আপনার ছেলে তো খুবই অভদ্র। কিভাবে মেয়েদেরকে শ্রদ্ধা সম্মান করতে হয় এটা জানে না। আপনার জন্য একদিন শাস্তি কমিয়ে দিলাম। আগামী 3 দিন সে জেলের ভেতরে থাকবে। তাকে আমি ভালো করে
এরপরে ছাড়বো। তাহলে কি তুমি ঠিক 3 দিন পর ছাড়বে? এর আগে ছাড়তে পারবে না? দেখো, ওর মা যদি শোনে তাহলে সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে। তার মা কখনোই চাইতো না নীরব থানায় যাক, কিন্তু আজকে থানায় গেছে। তুমি এবারের মতো মাফ করে দাও। পরেরবার যদি সে অপরাধ করে তাহলে 3 দিন না, তুমি 1 মাস রাখলেও তারপরেও আমি এটার কোনো প্রতিবাদ করব না। আপনি যান, 2 দিন পরে ছেড়ে দেবো আপনার ছেলেকে। আর আপনার ওয়াইফ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবেন আপনার ছেলে বন্ধুদের সাথে ঘুরতে গেছে, কক্সবাজার 2 দিন পর আসবে। আর থানার ভেতরে কথা বলার জন্য আমি তো আছি, কথা বলিয়ে দেবো, নিশ্চিন্ত থাকেন। নীলা এসব কথাবার্তা বলতেছে, এদিকে নীরবের আব্বুর নীলাকে পছন্দ হয়ে গেছে নীরবের বউ হিসাবে। নীরবের আব্বু নীলাদের বাসা থেকে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতে নীরবের আম্মু এসে দরজা খুলে দিল। নীরবের আব্বুকে একা আসতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি একা এসেছো কেন? নীরব কোথায়? তার কি হয়েছে? নীরবের কিছু হয় নাই, তাকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছি। সে কক্সবাজার যাবে তার বন্ধুদের সাথে, তাই কিছু টাকা এবং সব কিছু দিয়ে দিয়েছি। নীরব কক্সবাজার যাবে এটা তো আমাকে বলে নাই। সে যদি কক্সবাজার যায় তো তাহলে তো সবার আগে আমাকে বলতো, কিন্তু সে তো আমাকে বলে নাই। তার মানে তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে বিশ্বাস করো না? এই দেখো, আমি ছবি তুলে নিয়ে এসেছি। এখন বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আর তোমাকে যে ওই দিন বললাম নীরবের জন্য একটা মেয়ে দেখতে সুন্দর দেখে, তুমি তো দেখলে না আর আমাকে কিছু জানালেও না। একটা মেয়ে দেখে এসেছে। মেয়েটা হচ্ছে পুলিশ অফিসার এবং খুব সাহসী। তোমারও দেখে ভালো লাগবে। এক দেখায় পছন্দ করে ফেলবে তুমি। তাহলে তো গিয়ে দেখতেই হয় মেয়েটার বাড়ি কোথায়। আর তুমি মেয়েটার সাথে কথা বলছো বিয়ের ব্যাপারে? আরে না, আমি তো কিছুক্ষণ আগেই দেখে এসেছি। বিয়ের ব্যাপারে কথা বলে নাই। আমি গিয়েছিলাম অন্য একটা কাজের জন্য, কিন্তু দেখে আসলাম। মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তোমার ছেলের সাথে খুবই মানাবে। তোমার ছেলে যদি ভালোভাবে চলতে পারে তাহলে মনে করো তোমার ছেলের ভাগ্য খুলে যাবে। এই রকম মেয়ে পাইতে অনেক সময় লাগে। আমাকে লোকেশনটা দিও, আমি মেয়েটার সাথে দেখা করব। তবে বিয়ের ব্যাপারে কথা বলবো না, জাস্ট একটু দেখে আসবো মেয়েটা কেমন। তোমার দেখে আসার দরকার নেই, এখন আরও কয়েকদিন যাক, তোমার ছেলে আসুক। তোমার ছেলে যদি বলে মেয়েটাকে পছন্দ হয়েছে তাহলে আশা করবে যে এই মেয়ে তোমার ছেলের বউ হয়ে আসবে। এখন কিভাবে আসবে, কতদিন পর আসবে, এটা তোমার ছেলে ডিসাইড করবে। ঠিক আছে, এখন তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, রাত তো অনেক হয়েছে। নীরবের আব্বু আম্মু খাওয়া দাওয়া করতে লাগলো। অন্যদিকে নীরব চুপচাপ বসে আছে। এটা দেখে তামিম নীরবের কাছে এসে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনার জন্য কিছু এনে দিব নাকি? ম্যাডাম ফোন দিয়েছিল, বলেছে যে আপনি যা খেতে চাইবেন আপনাকে যাতে বাহির থেকে তাই এনে দেওয়া হয়। আমার জন্য যদি এতই মায়া থাকে তাহলে আমাকে ছেড়ে দিত, আমি খুশি থাকতাম। আমাকে আটকে রেখেছে কেন, এটা জিজ্ঞেস করলেন না? এটা জিজ্ঞেস করার মতো সাহস নেই স্যার আমাদের, কারণ উনি আমাদের চাইতে বড় একজন অফিসার। আরও 10 থেকে 12টা এলাকায় গিয়ে শাসন করে এসেছে। এখানে 10 নাম্বার হয়েছে, এই 13 নাম্বার এলাকায় আশা করি 2 বছরের মধ্যে খুব সুন্দরভাবে শাসন করে ফেলবে এবং সন্ত্রাস মুক্ত রাখবে। হয়েছে হয়েছে, এত বেশি তার নামে গুণগান গাইতে হবে না। সে কেমন এটা আমি ভালো করেই বুঝে গেছি। যেই মেয়ে একজন নেতাকে সম্মান করতে জানে না, সেই মেয়ে আর কি করতে পারে এটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। নীরব এইসব কথাবার্তা বলতেছে তামিমের সাথে। এইদিকে তামিম চুপচাপ নীরবের কথা শুনতেছে। বেশ কিছুক্ষণ কথা শোনার পর তামিম ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। অন্যদিকে নীরব সারা রাত পায়চারি করতে করতে রাত পার করে দিল। পরের দিন সকাল 8টা নীলা অফিসে এসে সর্বপ্রথম নীরবের কাছে আসলো। নীরব বলতে লাগলো, এই যে ম্যাডাম, আমাকে এখান থেকে ছেড়ে দেন, আমি বাড়ি যাব। এই জায়গা আমার ভালো লাগে না। সারা রাত আমাকে এখানে আটকে রেখেছেন, আমার দম বন্ধ হয়ে এসেছে, আমি বাহিরে যাব। আগামী 2 দিন আপনাকে এখানেই থাকতে হবে। আপনি বাইরে যেতে পারবেন না, তবে আমার সাথে গাড়িতে করে ঘুরোঘুরি করতে পারবেন, কিন্তু বাড়িতে না। আমি আপনার আব্বুকে বলে দিয়েছি যে আপনি কক্সবাজার ঘুরতে গেছেন। আপনার আব্বু তো এখানে এসেছিল এবং আমার বাসায়ও গিয়েছিল, অনেক আকুতি মিনতি করেছিল, তাই আমি 2 দিন ছাড় দিলাম, আর 2 দিন আপনাকে রাখবো। নীরব নীলার এসব কথাবার্তা শুনতেছে। এমন সময় নীরব হঠাৎ করে নীলার শার্টের কলার টেনে ধরল।
এটা দেখে নীলার চোখে সাথে সাথে লাল হয়ে গেল। একজন পুলিশ অফিসারের শার্টের কলার টেনে ধরেছে, লাল তো হওয়ার কথাই। নীলা নীরবের হাত ছাড়িয়ে টেবিল থেকে একটা মোটা লাঠি নিয়ে চলে আসলো নীরবের কাছে আর বলতে লাগলো, তোর আব্বু একজন ভালো মানুষ আর তুই হয়েছিস একটা লুচ্চা বদমাস। তোকে আজকে আমি মেরে তক্তা বানিয়ে ফেলবো এবং আগামী 5 ঘন্টার ভেতরে তোকে পানি বা অন্য কোনো কিছু দেওয়া হবে না, তুই যতই চিৎকার চেঁচামেচি করিস না কেন। এই বলে নীলা নীরবকে পেটাতে লাগলো। প্রায় আধা ঘন্টা পেটানোর পর নীলা বলতে লাগলো, আমি তোকে বিকেলের দিকে ছেড়ে দিতাম, কিন্তু তুই আমার শার্টের কলারে ধরে অনেক বড় অপমান করেছিস। এটার জন্য তুই আগামী 10 দিন এখানে থাকবি। এই 10 দিনের মধ্যে আগে তোকে ঠিক করব, দেশের নেতা ঠিক, তার মানে বাকি সব কিছু ঠিক। তোকে ঠিক করব, এরপরে বাকি সব কিছু ঠিক করব। চিন্তা করিস না তুই, এবং তোর কাছে যারা যারা আসার চেষ্টা করবে সবাইকে জেলের ভেতরে বন্দি করব। আমার নাম নীলা, আমাকে এখনো চিনিস না। আমার আগের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে এরপরে আমার সাথে কথা বলার চেষ্টা করিস। এই বলে নীলা চলে আসলো বাহিরে। এদিকে নীরব মাটিতে পড়ে আছে। তামিম এটা দেখেও কি বলবে বুঝে উঠতে পারতেছে না যে নীলাকে কিছু বলতে যাবে। এমন সময় নীলা তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আগামী 2 বছরের ফাইলগুলো নিয়ে আসেন, আর কে কি অপরাধ করেছে আমি সব কিছু দেখতে চাই। কার কতটা সাজা পাওয়া প্রয়োজন তাকে ততটা সাজা দেব। তামিম তাড়াতাড়ি করে 2 বছর আগের ফাইলগুলো নিয়ে আসলো। নীলা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ফাইলগুলো দেখার পর তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখানে তো সবাই অপরাধ করেছে, কিন্তু টাকার জোরে সবাই বেঁচে গিয়েছে। আমি যাদের যাদের নাম বলতেছি তাদের সবাইকে আবার ধরে নিয়ে আসেন। কী অপরাধে ধরে নিয়ে আসবেন এটা আমি বলবো। আর আপনি যদি বেশি চালাকি করেন সাথে আপনাকেও জেলে যেতে হবে, এটা মনে রাখবেন। নীলার সবগুলো নাম বলতেই তামিম তাড়াতাড়ি করে আরও কয়েকজন অফিসার নিয়ে সবাইকে ধরে নিয়ে আসলো থানায়। নীলা সবার সামনে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাদেরকে যেই অপরাধের শাস্তি দেওয়া হয়েছে ওই অপরাধ বড় অপরাধ। আপনারা টাকার জোরে এখান থেকে চলে গিয়েছেন, আপনাদেরকে এখান থেকে ছাড়া হবে না, এটা নিশ্চিন্তে থাকেন। অনেক বড় অপরাধ করেছেন আপনারা, সেই অপরাধের শাস্তি তো অবশ্যই পেতে হবে আপনাদের। খুন করেও শাস্তি পান নাই, এটার শাস্তি তো অবশ্যই দিব। ম্যাডাম, আমাদের একবার জামিন হয়ে গেছে, তারপরেও আপনি এখানে আমাদেরকে নিয়ে এসেছেন। উকিল সাহেব, আসলে কিন্তু আপনার উপরে অনেক বড় চাপ পড়বে, তখন আপনি কিন্তু এই দিক ওই দিক যেতে পারবেন না। আমি কোথায় যাব আর কি করব এসব আপনাদের জানার দরকার নেই। আপনারা জেলে আছেন, জেলে থাকবেন। আর তামিম সাহেব, আমি আজকে থেকে যতটুকু পারি এখানে সময় দিব, কারণ 2 বছর খুবই কম আমার জন্য। এই 2 বছরের মধ্যে আমি এই এলাকাটা খুব সুন্দরভাবে দেখতে চাই। শুধু ঘুষ খেয়ে খেয়ে পেট মোটা করলেই হবে না। আপনাদের পেট অনেক বড় হয়ে গেছে, এখন হাত পা নাড়াতে হবে, পেট কমাতে হবে, মনে রাখবেন। নীলার কথাগুলো শুনে তামিম সাহেব অবাক হয়ে গেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নীলা তামিমকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, আমি বাড়ি থেকে আসতেছি 2 ঘন্টা পরে, আসবো 2 ঘন্টা পর। ভালো কয়েকজন অফিসার রেডি রাখবেন, আমি কয়েকজন অফিসারকে নিয়ে বাইরে বের হব। আর ওই যে নীরব নামের ছেলেটা, তাকে 1 ফোঁটাও পানি দিবেন না। সে যত চিৎকার চেঁচামেচি করুক, আমি ছাড়া তাকে কেউ পানি দিবেন না। তাকে তিলে তিলে মারবো। একজন পুলিশ অফিসারকে সম্মান করতে পারে না, সে আবার অন্য কাউকে কিভাবে সম্মান করবে? নীলা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো বাসায়। কিছুক্ষণ রেস্ট করে তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো অফিসে। কয়েকজন অফিসার নিয়ে রওনা দিল এলাকাটা ঘুরে দেখার জন্য এবং কোথায় কি আছে না আছে এসব দেখার জন্য। নীলা ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় কয়েকজন ছেলেকে দেখতে পেল, কয়েকটা মেয়েকে ইফতিজিং করতেছে। এটা দেখে নীলা গাড়িটা দাঁড় করিয়ে চলে আসলো ছেলেগুলোর সামনে। কোমর থেকে পিস্তল বের করে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলো সোনা বাবুরা, অনেক দিন ধরে তোমরা এসব অন্যায় করতেছো, আজকে থেকে অন্যায়ের প্রতিবাদ হবে। আর এই যে মেয়েরা, এই নাও আমার ফোন নাম্বার, এই নাম্বারে আমাকে ফোন দিবে যখনই বিপদ হয় না কেন। সাথে তোমরা তোমাদের বান্ধবীদেরকেও বলে দিবে এই নাম্বারে ফোন দেওয়ার জন্য। যেখানে যেখানে বিপদ হবে সেখানে সেখানে আমি হাজির হব। মেয়েগুলো খুশি হয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে নীলা ছেলেদেরকে নিয়ে চলে আসলো থানায়। প্রায় 25 জনকে ধরে ফেলেছি পুরো এলাকা ঘুরে ঘুরে। এদিকে নীরব চুপচাপ দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে আর মনে মনে বলতেছে, এই মেয়েটাকে যত সোজা ভেবেছিলাম তত সোজা না। মাত্র 2 দিন হয়েছে
এই 2 দিনের মধ্যে 25 জনকে ধরে ফেলেছে, সাথে তো আমাকে নিয়ে 26 জন। আর আমাকে যেভাবে মারধর করেছে, মনে হয় না এই এলাকায় আর কোনো সন্ত্রাসী থাকবে। তবে মিস নীলা, আপনাকে আমার মিসেস বানিয়ে ছাড়বো এই বলে দিলাম। আপনি যতই চেষ্টা করেন না কেন আমার কাছ থেকে দূরে যেতে পারবেন না। আমি নেতা, আপনি যে এরকম একজন পুলিশ অফিসার, আমি সেই রকম একজন শাসক। আমিও যা ইচ্ছা তাই করতে পারি। শুধু আপনি দেখেন আপনার কি অবস্থা করি কয়েকদিন পর। এই বলে নীরব উঠে দাঁড়ালো আর নীলাকে ডাক দিয়ে বলতে লাগলো, এই যে ম্যাডাম, আপনারা কি আমাকে এখানেই বন্দি করে রাখবেন? আমার কি ওয়াশরুমে যেতে ইচ্ছে করে না নাকি? আমাকে কিছুক্ষণ সময় দিন ওয়াশরুমে যাওয়ার জন্য, নাকি এটাও দিবেন না? নীলা কোনো কথা বলল না। তামিমকে ইশারা করতে তামিম গিয়ে দরজা খুলে নীরবকে ওইখান থেকে নিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নীরব চলে আসলো ওয়াশরুমে। প্রায় 10 মিনিট থাকার পর বাইরে বের হয়ে কিছুক্ষণ বাইরে আবহাওয়া নিয়ে আবারও চলে আসলো ভিতরে। এদিকে নীলা বসে বসে কফি খাইতেছে। এমন সময় নীরবের দিকে তাকাতে দেখতে পেল নীরব তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে নীলা নীরবকে ইশারা করতেই নীরব হাত দিয়ে লাফ দেখাতে লাগলো নীলার প্রতি। এটা দেখে নীলা মনে মনে বলতে লাগলো, তোর মতো কত পাতি লেবুর পাতা না, মানে হচ্ছে পাতি নেতা দেখেছি। আমাকে প্রপোজ করেছে, আমি তাদের প্রপোজে রাজি হই নাই, আর তোর প্রপোজে রাজি হয়ে যাব? তুই যতই কিছু করিস না কেন, আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো এবং একদম সোজা করে এরপরে তোকে বের করবো এখান থেকে। সে তুই নেতা হস আর কাঁথা হস, আমার কোনো কিছুই যায় আসে না। নীলা মনে মনে এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর চুপ হয়ে কফি খেতে লাগলো। কফি খাওয়া শেষ হতেই তামিম নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, নীরবের অবস্থা তো খুবই খারাপ, একটু তাকে হাসপাতালে নিয়ে যাই। তার আব্বু তো একজন এমপি, সে যদি জানতে পারে তাহলে তো আপনার অনেক সমস্যা হবে। সে যদি অসুস্থ হইতো বা তার অবস্থা খুবই খারাপ হইতো তাহলে আমাকে হাত দিয়ে লাভ রিঅ্যাক্ট করে দেখাতো না। সে একদম সুস্থ আছে, তাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা তোমাদের চিন্তা করো, ভালোভাবে কাজ করবে, ভালো ভালো ফলাফল পাবে। আর যদি কাজ করতে না পারো, ভালো না লাগে, তাহলে এটা তোমাদের ব্যাপার, এখান থেকে চলে যেতে পারো। নীলার কথা শুনে তামিম লজ্জা পেয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। কিছু না বলে ওইখান থেকে মাথা চুলকাতে চুলকাতে চলে আসলো। রাত প্রায় 11টা। সবাইকে খাবার দেওয়া শেষ হয়ে গেছে। এইদিকে নীলা চুপচাপ বসে আছে, নীরবকে খাবার দেওয়া হয় নাই। সারাদিন এইদিকে নীরব ক্ষুধার জ্বালায় কান্না করতে পারতেছে না। নীরব নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইভাবে আমাকে না রেখে একবারে মেরে ফেলেন, এটা তো আরও অনেক ভালো হবে। ক্ষুধার্ত অবস্থায় রেখে আমাকে মারলে তো আপনার অনেক বড় ক্ষতি হবে। আল্লাহর কাছে আমি বিচার দিতে পারবো উপরে গিয়ে। তার চাইতে ভালো আপনি আমাকে খাবার দেন, আপনার নামে প্রশংসা করব, বলবো যে আপনাকে আমার ভালো লাগছে। নীরবের কথা শুনে নীলা মুচকে মুচকে হাসতেছে। নীরবের খাবার নিয়ে নীলা চলে আসলো নীরবের সামনে। নীরবের হাতে খাবার দিয়ে নীলা বলতে লাগলো, এই নে তোর খাবার, আর একবার তোর খাবারের কথা বললে তোর গলা আমি কেটে নদীর জলে ভাসিয়ে দেব। খাবারগুলো এমনি এমনি আসে নাই, কাল থেকে কাজ করবি, কাজ করে এরপর খাবার নিবি। কাজ করার প্রয়োজন নেই আমার, এইভাবে না হয় আমাকে প্রতিদিন মারবেন আর আমাকে খাবার দিবেন, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার হবে। হয়েছে হয়েছে, আর তুই কথা বলিস না। তোর কথা শুনলে আমার কেমন যেন লাগে। তুই তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমা, আর এই নে এই ট্যাবলেটগুলো খেয়ে নিস। শরীরে হয়তো ব্যথা হয়ে আছে, তুই তো আবার নেতা, তোকে তো আবার ভালো রাখতে হবে। তবে একটা কথা বুঝতেছি না, তুই যে নেতা হলি, তোকে কে নেতা বানিয়েছে আমাকে বলতো? সারাদিনের ভেতরে তো তোর একটা লোকও আসে নাই তোকে দেখার জন্য, আর তুই বলতেছিস তুই নেতা? তুই নেতা হওয়ার দরকার নেই। তুই এক কাজ কর, অন্য জায়গায় গিয়ে ভালো কিছু করে খা, এটা আরো বেশি ভালো হবে। নীলা এইসব বলতেছে নীরবকে। এইদিকে নীরব কী বলবে বুঝে উঠতে পারতেছে না, চুপচাপ খাইতেছে। এমন সময় নীলার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীরবের আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতে নীরবের আব্বু বলতে লাগলো, নীলা, নীরব কি করে খাওয়া দাওয়া করেছে, আর তাকে কি কালকে ছেড়ে দিবে নাকি আরও কয়দিন দেরি হবে তাকে ছাড়তে? আপনার ছেলে আবার অপরাধ করেছে, তবে এইবারের অপরাধটা আগের চাইতে অনেক খারাপ হয়েছে, তাই আমি আপনার ছেলেকে ছাড়তে পারবো না। আমাকে মাফ করবেন। যতদিন আপনার ছেলে ভালো না হবে ততদিন আপনার ছেলে জেলের ভেতরে থাকবে। আপনার ছেলের সেবা যত্ন আমি করব।
নীলা এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথা বলার পর ওইখান থেকে চলে আসলো বাসায়। আস্তে আস্তে রাত 2টা বেজে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমের দেশে পাড়ি জমালো নীলা। পরের দিন নীলা সকাল সকাল চলে আসলো অফিসে। এসে দেখে নীরব এখনও ঘুমাচ্ছে। এটা দেখে নীরবকে আর ডাক না দিয়ে তামিমকে নিয়ে বের হয়ে পড়ল বাইরে। কারণ সকাল সকাল অনেক মানুষকে দেখা যায় কার কীরকম আচরণ। আচ্ছা তামিম সাহেব, আমাকে একটা সত্যি কথা বলেন তো, এই যে আপনি এখানে আছেন, এই নীরব ছেলেটা খারাপ নাকি ভালো? আমি জানি আপনি বলবেন সে খুবই ভালো, তবে সত্যি কথা বললে তার জন্য ভালো হবে, তাকে তাড়াতাড়ি ছাড়তে পারবো। আসলে ম্যাডাম, নীরব খুবই ভালো। সে মানুষের অনেক উপকার করে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারবো, আর সে কি কি উপকার করে সেগুলো দেখাতে পারবো আপনাকে। যাবেন নাকি? থাক, যাওয়ার দরকার নেই, অন্যদিন যাব। তোমাকে নিয়ে যেই কাজে বের হয়েছি ওইটা করো তাড়াতাড়ি। আমি 2 বছর এখানে আছি, এই 2 বছরের মধ্যে এই জায়গাটা আমি সন্ত্রাস এবং মাদক এবং অন্যান্য কিছু যা আছে সব কিছু ভালো করে এরপর এখান থেকে যেতে চাই। আমি মনে করি যে আপনি আর এখান থেকে যেতে পারবেন না। আপনাকে হয়তো এখানে থেকে চাকরি করতে হবে, আর না হয় আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে। নীলা তামিমের কথার মানে বুঝতে না পেয়ে তামিমকে বলতে লাগলো, নীলা মানে তোমার কথা আমি একদম বুঝতে পারি নাই, তুমি কি বলতে চাইছো আমাকে একটু খুলে বলো তো। আসলে ম্যাডাম, কিছু মনে করবেন না। কালকে তো আপনি বলেছেন আমাকে যে নীরব নাকি আপনাকে হাত দিয়ে লাভ রিয়াক্ট দেখিয়েছে। তবে আমি মনে করি যে সে আপনাকে পছন্দ করে ফেলেছে এবং আপনাদের খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে। আমি এটা বলতে পারতেছি, তবে এতটাও শিওর না। তবে আমি এটা শিওর সে সত্যি আপনাকে বিয়ে করবে। ওর মতো ছেলেকে থাও আবার আমি বিয়ে করব? কখনোই না। সে যদি ভালো হয়ে তাহলে বিয়ে করতে পারবো, এছাড়া বিয়ে করব না। আমি মনে করি যে সে নেতা না হয়ে যদি অন্য ভালো কিছু একটা জায়গায় কাজ করে তাহলে আরও বেশি ভালো হবে। কারণ সে নেতা হয়েছে, গতকালকে থানায় এসেছে, কিন্তু আমি একটা মানুষকেও দেখতে পাইনি, তাকে দেখতে এসেছে। অন্তত তার বাবা আসার কথা ছিল, কিন্তু সেও আসে নাই। তাহলে আপনি বলেন এখানে সে রাজনীতি করে কি হবে তার? ম্যাডাম, আপনি এটা ঠিক বলেছেন, তবে রাজনীতিতে এমনি নেতাকে যখন ধরে নিয়ে যায় তখন কেউ আসে, আর যদি নেতাকে ছাড়িয়ে নিতে না পারে তাহলে কেউ আসে না। আপনার কাছে 30 লক্ষ টাকা আছে, ব্যাংক আপনাকে 20 লক্ষ টাকা লোন দিতে চাইবে, আর আপনার কাছে যদি 10 টাকাও না থাকে তাহলে দেখবেন ফকিন্নিরাও আপনাকে পাত্তা দিবে না, কোনো আত্মীয় তো দূরের কথা। ঠিক সেই রকম হয়েছে এখানে। হ্যাঁ, তবে তার আব্বু খুবই ভালো মনে হয়েছিল, না হলে সে একটা মানুষের 32 বছরের রাজনীতি করা কম কথা না। হ্যাঁ, তার আব্বু খুবই ভালো, তবে এসবে টিকে আছে শুধু নীরবের আম্মুর জন্য। নীরবের আম্মু সবকিছু ব্যবস্থা করেছে, না হলে নীরবের আব্বু এতদিন এখানে টিকে থাকতে পারতো না। ও আচ্ছা, তাহলে এর পেছনে একটা মহিলার হাত আছে। যাক, ভালোই হয়েছে। এখন চলো থানার দিকে যাই, গিয়ে নীরবকে ছেড়ে দেই। ছেলেটা কষ্ট পেয়েছে অনেক, তাকে তো সুস্থ করতে হবে। সুস্থ না করলে তো সে আবার বাসায় গিয়ে বলবে আমরা তার কোনো সেবা যত্ন করি নাই। তামিমকে নিয়ে চলে আসলো থানায়। এসে দেখে নীরব খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। নীরবকে উদ্দেশ্য করে নীলা বলতে লাগলো, তোর প্রতি আমার মায়া লেগে গেছে, তাই আমি তোকে ছেড়ে দিলাম। তবে একটা কথা মনে রাখিস, ভালো হয়ে চলবি, ভালো ফলাফল পাবি, আর খারাপ হয়ে চললে তোর অবস্থা কি হবে এটা আমি নিজেও জানি না। এখন তাহলে যা, তুই তো আবার নেতা, তোকে বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে, তবে আপনি যদি একা যান বেশি ভালো হবে, কারণ আপনাকে তো আমার পছন্দ হয়ে গেছে। খুব শীঘ্রই আপনার বাসায় বিয়ের আমন্ত্রণ পাঠাবো, আপনি রাজি হয়ে যাইয়েন। তোর মতো ছেলেকে তাও আবার আমি বিয়ে করব? আমি আরও 12টা থানা থেকে ঘুরে এসেছি। ওই 12টা থানায় আমি অনেক বড় বড় অফার পেয়েছি, ওইগুলোতেই রাজি হই নাই। আর তুই তো সামান্য একটা ছেলে, তোর এই অফারে রাজি হব? আমার অফারে দেখবেন আপনি ঠিক রাজি হয়ে গেছেন। এখানে আপনি মানা করতে পারবেন না, আমি একদম 100% নিশ্চিত হয়ে বলতেছি। এখন তাহলে যাই আমি, আপনি তো আর পৌঁছে দিবেন না। এই বলে নীরব ওইখান থেকে চলে আসলো বাইরে। পকেট থেকে ফোনটা বের করে রানাকে কল দিতেই রানা এসে নীরবকে নিয়ে চলে গেল আড্ডাখানায় আর বলতে লাগলো, নীরব, তুই ঠিক আছিস তো? আর তোকে মারধর করে মুখের অবস্থা তো খারাপ করে দিয়েছে। বাসায় গেলে তো আন্টি আবার চেঁচামেচি শুরু করবি, তখন কি করে বলবি? কি আর বলবো, মিথ্যা কথাই বলতে হবে। এটা ছাড়া তোমার কোনো উপায় নেই। আমাকে এখন বাসায় পৌঁছে দিয়ে আয়, শরীর খুবই ক্লান্ত লাগতেছে। আগে নিজে ঠিক হই, এরপরে বাহিরে বের হব।
আর একটা কথা, ওই মেয়ে পুলিশের দিকে নজর রাখিস। সে এখন থেকে আমার বউ, মানে তোদের ভাবি। তার মানে তোর পছন্দ হয়ে গেছে? খুব তাড়াতাড়ি একটা বিয়ে খেতে পারছি, এটাই বলতে চাইছিস তো? হ্যাঁ, ধরে নিতে পারিস এমনটাই। তবে আশা করি এমনই হবে। এখন আমাকে বাসায় পৌঁছে দিয়ে আয়। রানা নীরবকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসলো। এইদিকে নীরব কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীরবের এই অবস্থা দেখে নীরবের আম্মু বলতে লাগলো, আমি কতবার করে বলেছি আমার ছেলেকে রাজনীতি করতে দিও না, আর করতে দিও না, কিন্তু তারপরেও তুমি আমার ছেলেকে রাজনীতি করতে দিয়েছো। দেখেছো আমার ছেলের কি অবস্থা হয়েছে? তুমি আমার ছেলেকে ভালো করে দাও, না হলে তোমার কপালে কি যে লেখা আছে এটা আমি নিজেও জানি না। আরে আম্মু, তুমি এত চিন্তা করতেছো কেন? আমার কিছু হয় নাই। রাস্তায় পড়ে গিয়েছিলাম গাড়ি থেকে, তাই মুখের এই অবস্থা হয়েছে। এখন আমি রুমে গেলাম, গিয়ে রেস্ট নেই আর ঔষধ খাচ্ছি। আশা করি ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তুমি এত চিন্তা করো না আমার জন্য। এই বলে নীরব ওইখান থেকে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। অন্যদিকে নীরবের আব্বু ফোন দিল নীলার কাছে আর বলতে লাগলো, কি ব্যাপার মা, তুমি আমার ছেলেকে এইরকমভাবে মেরেছো কেন? সে আবার অপরাধ করেছে এটার জন্য নাকি? হ্যাঁ, এই অপরাধ কিছুটা খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য আমি তাকে মারতে বাধ্য হয়েছি। তবে আমি ওষুধপত্র কিনে দিয়েছি, ঠিকমতো খাইলে একদম সুস্থ হয়ে যাবে। আপনারা নিশ্চিন্ত থাকেন আর বলবেন যে ভালোভাবে চলাচল করতে। তা তো অবশ্যই, তবে তুমি যদি নীরবকে একটু দেখতে তাহলে খুব ভালো হতো। নীরব তো রাজনীতি সম্পর্কে কিছুই বোঝে না, তুমি শিখিয়ে দিলে বেশি ভালো হবে। আমি মনে করি যে আমার চাইতে আপনি শিখিয়ে দিলে আরও বেশি ভালো হবে, কারণ আপনি 32 বছর রাজনীতি করেছেন আর আমি দীর্ঘ 8 বছর ধরে পুলিশে ছিলাম। এই 8 বছরের মধ্যে আমি 12 জায়গায় শিফট হয়েছি। তবে এই 12 জায়গায় কি কি হয়েছে ওইগুলোর ধারণা আমি তাকে দিতে পারবো, বাকিটা আপনার দিতে হবে। ঠিক আছে, তুমি যতটুকু জানো ততটুকু তাকে বলবে আর বাকিটা আমি শিখিয়ে দিব। আমি চাই যে আমার ছেলেটা এখানে থেকে আমার মতো ভালো করুক। মানুষের সবসময় টাকা দিয়ে সব কিছু হয় না, এটা আমি 3 দিন আগে বুঝেছি। আচ্ছা মা, এখন রাখলাম তাহলে। এই বলে নীরবের আব্বু কলটা কেটে দিল। অন্যদিকে নীলা খাওয়া দাওয়া করে আরও কিছু কাজ শেষ করলো। কাজগুলো শেষ করার পর নীলা বলতে লাগলো, তামিম সাহেব, এখন তো এখানে আর বেশি কাজ নেই, আমি একটু বাসা থেকে ঘুরে আসতেছি, আপনি এই দিকটা সামলাবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি সাবধানে যাবেন। এখন কিন্তু আপনার উপরে টার্গেট করেছে শত্রুরা, আপনি সাবধানে গেলেই হবে। নীলা ওইখান থেকে চলে আসলো বাহিরে, গাড়ি নিয়ে যাইতেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ কয়েকজন শত্রু এসে গাড়ির সামনে দাঁড়ালো। অন্য পাশ দিয়ে রানা এবং তার আরও কয়েকজন সঙ্গীরা যাইতেছে বাইকে করে। রাস্তায় নীলাকে আটকাতে দেখে রানা তার বাকি বন্ধুদেরকে নিয়ে চলে আসলো ওই শত্রুদের সামনে। বাইক থেকে নেমে সেই মাইর দিতে লাগলো তাদেরকে। হঠাৎ এত মারামারির ভিতর নীলা গাড়ির ভিতর থেকে বলতে লাগলো, এই তোমরা মারামারি বন্ধ করো আর এই 5 জনকে এই গাড়িতে বসিয়ে দাও। তোমরা না আসলে আমি একাই পারতাম এই 5 জনের সাথে। ভাবি, কি যে বলেন না আপনি? আপনার ক্ষতি হবে এটা আমরা চেয়ে চেয়ে দেখবো? কখনই না। নীলা হঠাৎ রানার মুখ থেকে ভাবি ডাক শুনে অবাক হয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ নীলা রানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে ভাবি ডেকেছো কেন? আমার তো এখনো বিয়ে হয় নাই, আর তোমরা আমাকে ভাবি ডাকছো কোন কারণে? আমি আবার তোমাদের কোন ভাইকে বিয়ে করেছি? আসলে আই এম সরি, আমি কি না কি বলে ফেলেছি। আচ্ছা এখন যাই তাহলে, পরে আবার দেখা হবে। এ বলে রানা তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে গেল, কারণ ওইখানে থাকলে নীলা আরও অনেক প্রশ্ন করত। এদিকে নীলা আবারও গাড়ি ঘুরিয়ে থানায় এসে তাদেরকে রেখে আবারও চলে আসলো বাসায়। কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কি রে, সারাদিন অফিস করবি, সারা রাত অফিস করবি নাকি? নিজের কথা একবার চিন্তা করবি না? বয়স তো আর কম হয় নাই। দেখতে শুনতে আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন একটা বিয়ে কর, এইভাবে আর কতদিন চলবি? আল্লাহ যেদিন আমার কপালে বিয়ে লিখে রাখবে ওই দিন আমি বিয়ে করব। তবে আমি আশা করি যে খুবই শীঘ্রই আমার বিয়ে হতে চলেছে। এবার আমি আর না করব না। তোমরা রাজি হলেই আমি রাজি, তবে ছেলে ভালো হলে আমি বিয়ে করব, না হলে আমি বিয়ে করব না। আমরা কি ছেলে দেখব নাকি তুই দেখবি? কোনটা? কোনো ছেলে দেখার দরকার নেই,
ছেলের বাবা মাই আসবে, কয়েকদিন অপেক্ষা করো, এরপর নিজেই দেখতে পারবে। এই বলে নীলা চলে আসলো তার রুমে ফ্রেশ হয়ে রেস্ট করে। পরের দিন চলে আসলো আবারও থানায়। এইভাবে কেটে গেল প্রায় 3টি মাস। এই 3 মাসের মধ্যে নীরব 2বার জেলের ভিতরে এসেছে। এই 2বার নীরবকে এমনভাবে মারধর করেছে, নীরব একেবারে সোজা হয়ে গেছে। রাস্তার পাশে বসে নীরব তার বন্ধুদের সাথে কথাবার্তা বলতেছে। এমন সময় কয়েকটা মেয়ে এসে বলতে লাগলো, ভাইয়া, আপনি তো একজন নেতা, আপনাকে কিছু কথা বলি। আমরা স্কুল থেকে বের হই, তখন কতগুলো ছেলে আমাদেরকে বিরক্ত করে। আমরা অনেকজনকে বলেছিলাম, দারোয়ানকেও বলেছি। দারোয়ান তাদেরকে মানা করার পরেও তারা এরকম করে। আপনি যদি কিছু করতেন তাহলে খুব ভালো হতো। ছেলেগুলো কি এখনো ওই জায়গায় আছে নাকি ওই জায়গা থেকে চলে গেছে? আমাকে কি এটা বলতে পারবে? এখনও এখানে আছে, কারণ ওখানে তাদের এক বন্ধুর দোকান। তারা ওখানে বসে আড্ডা দেয় সব সময়। আপনি গেলে অবশ্যই পাবেন তাদেরকে। আমি একা গেলে তো আর চিনব না। চলো তোমরা আমার সাথে, একবার তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিলে আর কোনোদিন আসবে না। এই রানা, চল তো, ছেলেগুলোকে একবার দেখে আসি। এই বলে নীরব তার বন্ধু বান্ধব এবং মেয়েগুলোকে নিয়ে চলে আসলো। সেইখান থেকে এসে দেখে ছেলেগুলো তার বন্ধুর দোকানের ভিতর বসে সিগারেট খাচ্ছে আর আড্ডা দিতেছে। এটা দেখে নীরব মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওই যে ওই দোকানের ভিতরে বসে থাকা ছেলেগুলো তোমাদেরকে ডিস্টার্ব করে নাকি? হ্যাঁ ভাইয়া, ওই ছেলেগুলো আমাদেরকে ডিস্টার্ব করে। তবে ওই যে কালো শার্ট আর মাথায় কালো একটা ক্যাপ, হয়তো তার মাথায় চুল নেই, সে ওই দোকানের মালিক। সে তাদেরকে অনেকবার বারণ করে, কিন্তু তারা বারবার আসে। আপনারা তাকে কিছু করবেন না, কারণ সে এখানে জড়িত না, তার বাকি বন্ধুগুলো জড়িত। আচ্ছা, এই 4 জনকে একটা রিকশায় তুলে দিয়ে আয় তো, আর বাকিগুলো আমার সাথে আয়। ওদেরকে আজকে দেখি ওরা কেমন ইফটিজিং করে। এই বলে নীরব এবং তার বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসলো দোকানের সামনে। দোকানদার নীরবকে দেখে তাড়াতাড়ি করে মাথা থেকে ক্যাপ খুলে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাই, আপনি এখানে? আপনি তো এইদিকে বেশি আসেন না, আজকে হঠাৎ কি মনে করে এইদিকে আসলেন? আর আমার দোকানে? হ্যাঁ, তোমার দোকানে আসলাম। তোমার দোকানের কি অবস্থা? ঠিকভাবে চলতেছে তো? হ্যাঁ ভাই, ঠিকভাবে চলতেছে। ওরা কারা? তোমার বন্ধু নাকি? এখানে বসে কি করে? মেয়েদের কি ইফটিজিং করে নাকি? শুনলাম ওরা নাকি মেয়েদেরকে ইফটিজিং করে। আসলে ভাই, একদম চুপ, কোনো কথা বলবি না। আই, তোরা 4 জন বাইরে বের হ, না হলে তোদের অবস্থা কিন্তু দোকানের ভেতরে ঢুকে খারাপ করে দেব। বাইরে বলতেছি, ভালোই ভালো বের হয়ে আয়। জিয়াদ একদম চুপ হয়ে আছে। বাকি 4 জন দোকান থেকে বাহিরে বের হয়ে আসতেই সবাই এমনভাবে মারধর করতে লাগলো। তাদের 4 জনের মুখ থেকে রক্ত বের হচ্ছে। বেশ কিছুক্ষণ মারার পর রানা বলতে লাগলো, তোরা যদি আর এই স্কুল এবং অন্যান্য স্কুলের আশেপাশে তোদেরকে দেখি, তাহলে তোদের জীবন ওইখানেই শেষ করে দিব। মেয়েদেরকে ইফটিজিং করিস? তোদের ইফটিজিং আমি বের করে দেব, এই বলে দিলাম। আর তোকে আমি বলে রাখছি, তোর দোকানে যদি আর কোনোদিন এই ছেলেগুলোকে দেখি, তাহলে তোকে সহ মারবো ওদের সাথে, আর তোর দোকান ওইখান থেকে উঠিয়ে দিব। আমার কথাগুলো মাথায় ঢুকিয়ে নিস। এই বলে রানা চুপ হয়ে রইল। এদিকে নীরব দাঁড়িয়ে ভিডিও করছিল। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দিয়েছে। অন্যদিকে নীলা এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। এখানে এই অবস্থা দেখে চলে আসলো নীরবের সামনে। নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ওদের 4 জনকে মারধর করছো কেন? নেতা হয়েছো তাই বেশি বড় হয়ে গেছো নাকি? বেশি বড় হয় নাই, আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করতেছি। কয়েকটা মেয়ে আমাদের কাছে কমপ্লেন করেছে, তাই ওদেরকে মারতে বাধ্য হয়েছে। ওরা নাকি প্রতিদিন ওই মেয়েগুলো এবং অন্যান্য মেয়েগুলোকে ইফটিজিং করে। বাকিটা আপনি আশা করি বুঝে গেছেন। তামিম সাহেব, ওদের 4 জনকে গাড়িতে তুলে নেন আর থানায় নিয়ে যান। এরপরে আমি বাকিটা ব্যবস্থা করতেছি। ইফটিজিং করা একদম বের করে দিব। আজকে তাদের ইফটিজিংয়ের এমনভাবে বের করব, তারা শুধু চেয়ে চেয়ে দেখবে। আর আপনাকে ধন্যবাদ। এইরকমভাবে চলাচল করলে আশা করি আপনি ভালো একজন নেতা হতে পারবেন। দোয়া রইল আপনার জন্য। নিজের বউ যদি এইভাবে দোয়া করে তাহলে তো নেতা হতেই হবে। নেতা না হয়ে কোথায় যাব? বিড়বিড় করে কি বলছেন? বিড়বিড় করে কিছু না বলে সোজাসুজি বলে ফেলবেন। এইভাবে বিড়বিড় করা আমি একদম পছন্দ করি না। যাই হোক, এখন তাহলে গেলাম, ভালো থাকবেন। এই বলে নীলা ওইখান থেকে চলে গেল।
এদিকে নীরব তার বন্ধুদেরকে নিয়ে চলে আসলো ওইখান থেকে। তার বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীরব বাড়ির ভিতরে ঢুকে সোফায় বসে পড়তে তার আম্মু বলতে লাগলো, কিরে নীরব, তুই না বললি আমাকে একটা মেয়ে দেখাতে নিয়ে যাবি? গত 3 মাস ধরে বলছিস, একদিনও তো নিয়ে যাস নাই। কবে নিয়ে যাবি? আমি কি বৌমার মুখ দেখতে পারবো না নাকি? অবশ্যই দেখতে পারবে, দেখতে পারবে না কেন? আর কয়েকটা দিন যাক, এরপরে না হয় নিয়ে যাব। শুধু দোয়া করো মেয়েটা যাতে রাজি হয়। তুই এত চিন্তা করতেছিস কেন? আমি তো আছি। মেয়েটাকে আমি রাজি করাবো। রাজি না হলেও আর রাজি হবে। তুই এত চিন্তা করিস না। নীরবের আম্মু এইসব কথা বলতেছে। এদিকে নীরব তার আম্মুর এসব কথা শুনে ওইখান থেকে চলে আসলো উপরে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করতে লাগলো। অন্যদিকে নীলা ওই ছেলেগুলোকে এমনভাবে মারধর করেছে, ছেলেগুলো আর উঠতে পারে নাই। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরও 1 সপ্তাহ। রাতে নীরব বিছানায় শুয়ে আছে আর নীলার কথা ভাবতেছে। এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলা বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার নীরব? আপনি কোথায় থাকেন? আপনাকে তো দেখাই যায় না। আপনি কালকে দেখা করতে পারবেন নাকি আমার সাথে? জরুরি দরকার হলে তো অবশ্যই দেখা করব, আর জরুরি দরকার না হলে দেখা করব কি করে? আর এখন একটা কাজ করতেছি, বন্ধু বান্ধবরা টিম গঠন করেছি পুরো এলাকায়, তারা ঘোরাঘুরি করবে। যদি কোনো খারাপ কোনো জিনিস চোখে পড়ে তাহলে তাদেরকে শাস্তি দিবে। নিজের হাতে আইন তুলে নেবেন না। এখানে আইন আছে। দরকার পড়লে আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন আমার ফোন নাম্বার দিয়ে যাইতে, আমাকে ফোন দিতে। আর তারা কি অপরাধ করেছে আমাকে শুধু বলবেন, আর পারলে ভিডিও করে দিবেন। বাকিটা আমি সব কিছু করে নিতে পারবো। আপনাদের কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা কাজ চালিয়ে যাব। আর কালকে কখন দেখা করতে চান? সন্ধ্যার পরে নাকি সন্ধ্যার আগে? সন্ধ্যার পরে কফি শপে দেখা করলে মন্দ হয় না। 2 জন কফি খেলাম আর টুকটাক কিছু কথা বলা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি একটা কফি শপ ডিসাইড করেন কোন কফির সাথে যাবেন। ওই কফি শপে না হয় দেখা করব। আর আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছে, কল দিবেন, সাথে সাথে চলে যাব। ঠিক আছে, এখন তাহলে ঘুমান। আর এত রাত জেগে কি করেন? রিলেশন করেন নাকি কারোর সাথে? এত রাত জেগে আছেন যে, কথা বলতেছেন নাকি? আরে না, কারোর সাথে রিলেশন করি না, তবে একজনের কথা অনেক চিন্তা ভাবনা করেছিলাম, পরে দেখলাম সে কল দিয়েছে। যাই হোক, ভালো থাকবেন, কালকে দেখা হচ্ছে। এই বলে নীরব কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে নীরবও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। নীরব ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে আসলো বাহিরে। তাদের সেই আড্ডাখানায় যেতেই রানা বলতে লাগলো, নীরব, আমি একটা লোকেশন জানতে পেরেছি। ওই লোকেশনে নাকি গাঁজা বিক্রি করা হয়। আমরা কি যাব নাকি, নাকি তোর বউকে বলবে যাওয়ার জন্য? এখন তার যাওয়ার দরকার নেই, আগে আমরা যাই। ওইখানে গিয়ে সবাইকে ধরে কিছু প্রমাণ সংগ্রহ করি, তারপর না হয় তাকে ফোন দিয়ে বলবো ওইখানে আসার জন্য। আর সে কালকে রাতে আমাকে কল দিয়েছিল, বলেছে যে দেখা করবে, তাই আর কি তার নাম্বারটা আমার কাছে রয়ে গেছে। চলো এখন তাড়াতাড়ি যাই। আর বাকি সবার কি অবস্থা? সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। আমি 3-4 ঘন্টা পরে একবার করে ঘুরে আসি আর ওদেরকে দেখে আসি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, যাই হোক না কেন চলো এখন। নীরব, রানা আরও কয়েকজন ওইখান থেকে চলে আসলো সেই জায়গায় যেখানে গাঁজা বিক্রি করা হয়। নীরব সবাইকে উদ্দেশ্য করে বলতে সবাই গাড়িটা ঘিরে ফেলল। বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল নীলা বাড়ির ভেতর থেকে সবাইকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে আসতেছে। হঠাৎ নীরবকে সামনে দেখে বলতে লাগলো, আরে আপনি এখানে কি করেন? আর এই লোকেশন কোথা থেকে জানলেন যে এখানে গাঁজা পাওয়া যায়? জানতে পারছি যে কোনো একটা মাধ্যমে, কিন্তু আপনি জানলেন কি করে আমি তো এটাই বুঝতে পারতেছি না। আমরা তো ওইখান থেকে প্ল্যান করে আসছিলাম যে সবাইকে ধরে কিছু প্রমাণ জোগাড় করে এরপরে আপনাদেরকে জানাবো, কিন্তু আপনারা তো এর আগেই জেনে গেছেন। আচ্ছা যাই হোক, চলেন তাহলে। এখন যেহেতু আমরা ধরে ফেলেছি, এখানে আর কোনো কাজ নেই। এই বলে নীলা বাকি সবাইকে নিয়ে চলে আসলো ওইখান থেকে থানায়। নীরব তার বাকি বন্ধুরাও বসে আছে এবং চা খাইতেছে সবার সাথে।
কথা বলার পর নীলা সবাইকে বিদায় দিয়ে চলে আসলো বাসায়। বিকেল 5টায় বের হয়ে চলে আসলো কফি শপে। বসে বসে কফি খাইতেছে একা একা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীরব কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলা বলতে লাগলো, আমি ভাবছিলাম আপনাকে এখন কল দিব, যাক আপনিই কল দিয়েছেন। এখন চলে আসেন, এই কফি শপে আমি বসে আছি। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। আমি খুব কাছেই আছি। এ বলে নীরব ওইখান থেকে চলে আসলো কফি শপে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীরব কফি খাচ্ছে আর নীলাকে উদ্দেশ্য করে বলতেছে, আচ্ছা, আপনাকে কয়েকটা প্রশ্ন করি, উত্তর দিয়েন কিন্তু। ঠিক আছে, উত্তর দিব। বলেন, কি প্রশ্ন করবেন আমাকে? আপনাকে আমার খুব পছন্দ হয়েছে এবং আপনাকে বিয়েও করতে চাই। আমি যদি এখন আমার আব্বু আম্মু নিয়ে আপনাদের বাসায় যাই, তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন? আপাতত ধরে নিতে পারেন বিয়ে করব। এখন পরের কথা বলেন, বাকিটা কি বলবেন? যদি বিয়ে করেন তাহলে আমি কালকেই আমার আব্বু আম্মুকে নিয়ে আপনাদের বাসায় যাব। আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো সামনাসামনি বলতে পারি নাই। আজকে ডাইরেক্ট বিয়ের কথা বলে ফেললাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিয়ের কথা বলেছো, আরও বেশি ভালো হয়েছে। তবে আর একটা কথা, আমি যেভাবে বলবো সেইভাবেই চলাচল করতে হবে। নেতা হয়েছে বলে যা ইচ্ছা তাই করতে পারবে না। যদি সেইভাবে চলাচল করতে পারো তাহলে বলো আমাকে। হ্যাঁ, চলতে পারবো, তবে মাঝে মধ্যে আমাকেও ছুটি দিতে হবে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করার জন্য। সারাদিন ঘরের ভিতরে আটকে রাখবেন, এটা কিন্তু হবে না। সেটা আপনি সারাদিন ঘরের ভেতরে থাকেন বা বাইরে থাকেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আপনি নেতা মানুষ, বাইরে থাকতে পারেন, আমার কথা মতো চললেই হবে। সারাদিন বাইরে থাকেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে কালকে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে আপনাদের বাসায় আসি, আর এখানেই সকল কথা শেষ করে যাই। বিয়ের অনুষ্ঠান কিভাবে করবেন? এটা আমি বলতে পারতেছি না। পরিবার যেভাবে করতে চাইবে সেভাবেই হবে। অনুষ্ঠান করেই আশা করি হবে। ঠিক আছে, অনুষ্ঠান করেই বিয়ে হবে। এখন তাহলে আমি যাই, বাসায় জানাই গিয়ে। তবে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যেই আপনাকে বিয়ে করব। এখন তাহলে যান, গিয়ে বাসায় বলেন, আর আমিও বাসায় গিয়ে বলি। এই বলে নীলা এবং নীরব ওইখান থেকে দুজনের পাশেই চলে গেল। নীরব পাশে এসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমাকে তো অনেক দিন ধরে বলতেছি যে মেয়ে দেখাতে নিয়ে যাব, কিন্তু নিয়ে যাই না। কালকে রেডি থেকো, কালকে নিয়ে যাব। এবং বিয়েটা 1 সপ্তাহের মধ্যে ঠিকঠাক করবে, বেশি দিন যাতে দেরি না হয়। লেট করা জিনিসটা আমার একদম পছন্দ না, এটা তোমরা খুব ভালো করেই জানো। তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমরা লেট করব না। 1 সপ্তাহের মধ্যে তোদের বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তাহলে তুই ঘরে গিয়ে রেস্ট কর, আর সকাল 10টার দিকে যাব, তুই তাকে ফোন দিয়ে জানিয়ে দিস। এই বলে নীরবের আম্মু খুশি হয়ে ওইখান থেকে চলে আসলো তার রুমে। অন্যদিকে নীরব চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পকেট থেকে ফোনটা বের করে কল দিল নীলাকে। সব কিছু বলতেই নীলাও রাজি হয়ে গেল। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে নীরব চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরদিন সকাল 9টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে আসলো। তার আব্বু আম্মুকে নিয়ে ওইখান থেকে রওনা দিল নীলাদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নীলাদের বাসায়। কলিং বেল দিতেই নীলার আম্মু এসে দরজাটা খুলে দিল। সবাই বাড়ির ভিতরে ঢুকে সোফায় এসে বসে আছে। এইদিকে নীলা সবাইকে হালকা পাতলা নাস্তা দিতেছে। নাস্তা খাওয়ার পর নীলার আব্বু বলতে লাগলো, নীলার সব কিছুই তো বললো নীলা আমাদেরকে, সব কিছুই তো শুনলাম। আপনাদের কি কোনো আপত্তি আছে তাদের বিয়েতে? যদি আপত্তি না থাকে তাহলে ডাইরেক্ট বিয়ের কথা বলে ফেলবো, কবে বিয়ে হবে। না, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি থাকলে আমরা অনেক আগেই বলতে পারতাম। এখন তাহলে বিয়ের দিনটাই ঠিক করেন। আব্বু এবং নীরবের আব্বু বিয়ের 3 তারিখ ঠিক করে ফেল। সামনের সপ্তাহে তাদের বিয়ে। দুপুরে 2 পরিবার খাওয়া দাওয়া করে নীরবের পরিবার বিদায় নিয়ে চলে আসলো বাসায়। রাতের ভিতরে সকল কাজের কথা বলা হয়ে গেছে। সকালবেলা সবাই এসে বাড়িঘর সাজাতে থাকবে। পরের দিন থেকে বাড়িঘর সাজানো শুরু হয়ে গেল। নীলাদের বাড়ি এবং নীরবদের বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 6টি দিন। আজকে দুজনে গায়ে হলুদ। নীলার গায়ে হলুদ শেষ হতেই সবাই চলে আসলো নীরবের গায়ে হলুদ দেওয়ার জন্য।
নীরবের গায়ের হলুদে কিছুক্ষণ মজা করে সবাই চলে আসলো নীলাদের বাসায়। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। পরের দিন সকালে নীলাকে বউ সাজে রেডি করতেছে, অন্যদিকে নীরবকে জামাই সাজিয়ে দিতেছে তার বন্ধু বান্ধবরা, আর বলতেছে, যাক, অবশেষে তোর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে রাতেই তোর স্বপ্ন পূরণ হয়ে যাবে। পুলিশ বউকে পাঠানো তোর অনেক শখ ছিল, আজকে তোর শখ পূর্ণ হলো। তা তো অবশ্যই পূর্ণ হবে। এখন চলো তাড়াতাড়ি নামাজে যাই, আজান দিয়ে দিয়েছে। কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারি নাই। নীরব তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো নামাজে। নামাজ শেষ করে চলে আসলো বাসায়। তার আব্বু আম্মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো নীলাদের বাসায়। খাওয়া দাওয়া শেষ হতেই কাজে সে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। এদিকে নীলা চুপচাপ বসে আছে নীরবের পাশে গাড়িতে। নীলাকে কান্না করতে না দেখে নীরব বলতে লাগলো, সবাই তো কান্না করে, কিন্তু তুমি কান্না করলে না কেন? আমি কান্না করব কেন? আমি তো একজন পুলিশ, পুলিশরা কখনো কান্না করে না। কান্না তো করবে তুমি রাতের বেলা, যখন তোমাকে মাইট দিব তখন তুমি কান্না করবে। আজকে সারা রাত আদর হবে, সকালবেলা উঠতে পারলে তো আপনি আমাকে মারবেন। নীরব মনে মনে এইসব বলতেছে আর মিটমিট করে হাসতেছে। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো বাসার সামনে। সবাই নীলাকে বরণ করে নিয়ে চলে আসলো নীরবে রুমে। এদিকে নীরব তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো বাড়ির পিছনে। সবাই বসে বসে গল্প করতেছে। রাত প্রায় 11:55। এমন সময় নীরবের আম্মু আসলো আর বলতে লাগলো, এই নীরব, রুমে যা, অনেক রাত হয়েছে। বৌমা একা একা রুমের ভিতর বসে আছে, তাড়াতাড়ি যা। নীরব তার বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার কাছে আসতেই নীলা এসে পা ধরে সালাম করলো। নীলা সালাম করা দেখে নীরব নীলাকে উঠিয়ে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসলো। নীরব নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে তো অনেক মারধর করেছেন, এই মারধর করার শাস্তি আমি এখন আপনাকে দিব। তবে শাস্তিটা হচ্ছে এখন আপনাকে আদর করব সারা রাত, যাতে আপনি কালকে সকালে উঠে দাঁড়াতে না পারেন। ঠিক আছে, দেখা যাবে কার গায়ে কতটা শক্তি আছে। শুরু করেন তাহলে। নীলার কথা শুনে নীরব আদর করা শুরু করলো নীলাকে। তার দুজন একে অপরকে আদর করতে থাক। আমরা তাহলে এখানে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।